মেঘ বরাবরই খুব অভিমানী, অল্পতেই কান্না করে দেয়। রাত 10টা বেজে গেছে, এখনো মুখ ফুলিয়ে রুমে বসে আছে মেয়েটা। সারাদিন খাওয়া নেই, তড়িঘড়ি করে তানবীর বাড়িতে ঢুকে এসে মাকে জিজ্ঞেস করে, মেঘ খেয়েছে? হালিমা খান সহসা উত্তর দিলেন, সন্ধ্যার পর থেকে এত ডাকছি, দরজাই তো খুলছে না। তানবীর আর কথা বাড়ালো না, ত্বরিত গতিতে ছুটে গেল বোনের দরজার সামনে। প্রথমে আস্তে করে ডাকলো, মেঘের সাড়া নেই। আচমকা চল শক্ত করে এক প্রকার চিৎকার দিল, মেঘ, তুই এই মুহূর্তে দরজা না খুললে তোর কপালে শনি আছে বলে দিলাম। মেঘ শুয়ে থেকে এক লাফে উঠে বসলো, কয়েক সেকেন্ডে দৌড়ে গিয়ে দরজাটা খুললো। চোখ তুলে তাকানোর সাহস নেই বাইরের দিকে। আজ পর্যন্ত তানবীর মেঘের গায়ে হাত তুলিনি, শুধু ধমকে দেয়। কিন্তু ভাইকে এক বিন্দু বিশ্বাস করে না মেঘ। কখন আবির ভাইয়ের মতো নাক মুখে মারবে থাপ্পড় বিশ্বাস নেই। দরজা খুলতে নরম স্বরে তানবীর বলল, খেতে যা। মেঘ তানবীরের এত নরম স্বর কোনো দিন শুনেনি। ভাবতেই পারছে ভাইয়া তাকে এত ভালোবাসে, খেতে বলছে। খাওয়া শেষ হলে তোর ফোনটা দিস, তোকে একটা ফেসবুক আইডি খুলে দেব। তানবীরের এমন কথায় মেঘ আহাম্মক বনে গেল। তানবীর ভাই বরাবরই এরকম, নিজেই জারবে তারপর নিজেই আদর করবে, এটা সেটা কিনে আনবে মেঘের জন্য। কিন্তু আজকের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। এত নরম স্বর কখনো শুনিনি এর আগে। নিমিষেই মনটা খুশিতে ভরে গেল মেঘের। খাবার টেবিলে বসে আপন মনে খাচ্ছে মেঘ। আজকে তার পছন্দের অনেক রেসিপি আছে, একটু একটু করে সব চেক করছে। কিন্তু রাগে ফুসফুস করছে মেঘের আম্মু হালিমা খান, সন্ধ্যা থেকে যে তোকে এতবার ডাকতে গেলাম, বের হলি না কেন? ঠিকই তো ভাইয়ের ভয়ে বের হয়ে আসলি। আমাকে কেন কষ্ট দেস? তোকে কে কি বলে 2 দিন পর পর না খেয়ে পড়ে থাকিস? কিছুদিন পরে যে অ্যাডমিশন, না খেলে পড়বি কীভাবে? আর না পড়লে ভর্তি হবি কীভাবে? তুইও তোর ভাইয়ের মতো হচ্ছিস। সে সারাদিন বন্ডের মতো টই টই করে ঘুরে, আর তুইও এখন তার ভাব নিচ্ছিস। খেয়ে না খেয়ে রুমে পড়ে থাকিস। আর শুন, মেয়ে মানুষের হাতে এত রাগ জেগ ভালো না। তোর এই রাগ জেদ সামলানোর জন্য আমরা সারা জীবন তোর পাশে থাকবো না। এতটুকু বলতে চোখ পড়ে ড্রয়িং রুমে দাঁড়ানো আবিরের দিকে। আবিরের চাউনিতে পরিষ্কার পৃষ্ঠতা, শ্যামবর্ণ মুখমণ্ডল কালো দেখাচ্ছে। কড়া কণ্ঠে মামনির দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি হয়েছে? পুরুষালী কণ্ঠে আতকে উঠে মেঘ। হালিমা খান গলা নামিয়ে উত্তর দিল, খায় না ঠিক মতো, পড়াশোনা করে না। কি করব ওকে নিয়ে? আবির পূর্বের অভিব্যক্তি বজায় রেখে উত্তর দিল, ওকে কিছু বলো না। কাল থেকে মেঘ টাইম টু টাইম খাবে, একটু এদিক সেদিক হলে সেটা আমি দেখব। আবিরের কথায় খুশি হয়ে গেল হালিমা খান। কিন্তু মেঘ খুশি হবে নাকি ভয় পাবে তা বুঝে উঠতে পারল না। এত বছর অভিমান করে মাঝে মাঝে না খেয়ে থাকলে তানবীর এসে দমকে বা বুঝিয়ে খাওয়াতো। এখন সেই দায়িত্ব নিতে যাচ্ছে আরও একজন। 2জন মিলে মেঘকে শাসন করবে। ভাবতেই মেঘের বুক কেঁপে ওঠে, আবার মনের মধ্যে অন্যরকম প্রশান্তিও কাজ করে মেঘের। আবির ভাইয়ের মূল্যবান সময়ের মধ্যে 5 মিনিট সময় যে মেঘকে নিয়ে ভাববে, এতেই খুশি লাগছে মেঘের। তৎক্ষণাৎ মনে হয়ে গেল তানবীর ভাইয়া বলেছে ফেসবুক আইডি খুলে দিবে। তাড়াতাড়ি খেয়ে রুমের দিকে ছুটল মেঘ। রুম থেকে ফোন নিয়ে ছুটে গেল তানবীর ভাইয়ের রুমের দিকে। কিন্তু তানবীর ভাইয়া রুমে নেই। কিছুক্ষণ অপেক্ষা করলো, কিন্তু কোথাও নেই। মোবাইল নিয়ে নিজের রুমে ঢুকতে যাবে, হঠাৎ শুনতে পেল তানবীরের কণ্ঠ, কিন্তু কোথায় আছে? বাধ্য হয়ে মেয়েকে জোরে ডাক দিল, ভাইয়া। তানবীর পাশের রুম থেকে উত্তর দিল, আবির ভাইয়ের রুমে আমি, আয়। আবির ভাই নামটা শুনে মেঘের বুকটা হু হু করে উঠে। চিনতে নিজেকে নিজে সাহস দেওয়ার চেষ্টা করলো। তারপর গুটি গুটি পায়ে হেঁটে দরজায় দাঁড়ালো। ভেতরে আয়, মোবাইলটা দিয়ে যায়, তুমি কাজ করো। আরে ভেতরে আয়, বস তুই, তোকেও দরকার লাগবে। মেঘ আর কথা না বাড়িয়ে চুপচাপ খাটের কর্নারে বসলো। আবির নেই রুমে, ওয়াশরুমে আছে মনে হয়। তানবীর ফোন নিয়ে কি যেন করছে, তখনই ওয়াশরুম থেকে বের হলো আবির। মেঘের দৃষ্টি পড়ে সেদিকে। একটা ছাই রঙের টি শার্ট আর একটা ব্ল্যাক ট্রাউজার, ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। শরীরে টি শার্টটা অনেকটাই ভিজে গেছে। মেঘ টেনে হিঁচড়ে দৃষ্টি নামিয়ে আনলো। মনে মনে ভাবছে, একটা মানুষ এত কিউট কীভাবে হয়? যদি পারতাম আমার পড়ার টেবিলে সাজিয়ে রাখতাম, সারাদিন পড়তাম আর দেখতাম, তাহলে আমার মন কখনোই খারাপ হতো না। লোকটা ফর্সা নন, শ্যাম গায়ের রং, কিন্তু দেখতে মারাত্মক সুন্দর। সবচেয়ে মারাত্মক ওনার লুক, তাকানোর স্টাইল।
উফ, যতবার দেখছি ততবারই নতুন করে ক্রাশ খাচ্ছি। আবির ভাই খাটের উপর পাশে মোবাইল হাতে নিয়ে বসেছেন। তানবীর ভাইয়া মোবাইলে ফেসবুকে অপশনে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ঢুকতে তানবীর ভাইয়ার ফোনে কল আসে। দাঁড়িয়ে পকেট থেকে ফোন বের করে রিসিভ করে কথা বলা শুরু করে। অমনি মেঘের মোবাইলটা আবিরের হাতে দিয়ে বলে, ভাইয়া তুমি ওরে অ্যাকাউন্টটা খুলে দাও, আমার গুরুত্বপূর্ণ কল আসছে। এই বলে মোবাইল রেখে রুম থেকে বেরিয়ে চলে গেলেন তানবীর। মেঘ বসে আছে চুপচাপ, মুখ তুলে তাকাতে সাহস পাচ্ছে না, বুকটা এখনও দুঃখভোগ করছে। আবির মেঘের মোবাইলে নিজের মতো করে ফেসবুক অ্যাকাউন্ট খুলছে। জন্ম তারিখ, সাল, নাম কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করছে না উনি। সব কাজ শেষ করে ফোনটা এগিয়ে দিলেন মেঘের দিকে। তখনই রুমে ঢুকলো তানবীর। সহসা বলে উঠল, শেষ। এই বলে ফোনটা নিজের হাতে নিল। ফেসবুকে ঢুকে তানবীরের আইডিটা খুঁজে রিকোয়েস্ট পাঠালো। আবিরের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তোমাকে রিকোয়েস্ট দেই, অ্যাকসেপ্ট করো নাকি? আবির গম্ভীর কণ্ঠে বলল, আমি রিকোয়েস্ট দিতে হবে না। তানবীর কথায় পাত্তা না দিয়ে কয়েক সেকেন্ড পর বলল, ভাইয়া তোমায় রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করে নিও, না হলে আমার ছোট্ট বোনটা কষ্ট পাবে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে তানবীরের দিকে। মেঘ মনে মনে খুশিই হলো ভাইয়ের কথায়। মেঘের তো কখনো সাহসী হতো না আবির ভাইকে রিকোয়েস্ট দেবার, ভাই অ্যাকসেপ্ট করার কথা বলা। তানবীর সেদিকে গুরুত্ব না দিয়ে মেঘের হাতে ফোন দিয়ে বলল, তুই এখন যা, আমি আর ভাইয়া অ্যাকসেপ্ট করে নেব। তুই কি করিস না করিস সব নজরে রাখবো কিন্তু। মেঘ কোনো কথা না বলে মাথা নিচু করেই রুম থেকে চলে আসলো মোবাইল নিয়ে। মেঘ রুমে এসে বিছানায় শুয়ে ফেসবুকে ঢুকতেই নজরে পড়ল সাজ্জাদুল খান আবির, অ্যাকসেপ্ট ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট। মেঘ শোয়া থেকে উঠে বসে। মেঘের খুশি দেখে কে? ফ্রেন্ড লিস্টে একমাত্র ফ্রেন্ড, সেটাই আবির ভাই। তার একটা স্ক্রিনশটে রেখে দিল মেঘ। তার 5 মিনিট পর অ্যাকসেপ্ট করলো তানবীর ভাই। আবির ভাইয়ের আইডিতে ঢুকলো। প্রোফাইল পিকটা নতুন কেনা, বাইকে বসা, একদম ওয়াও। কভার ফটো সবুজ ঘাসের মাঝে বাইকটা রাখা, তার সামনে বাইকে হেলান দিয়ে বসা আবির ভাই। ছবিটা ও মাই গড ওয়াও। সবগুলো ছবি দেখে দেখে ডাউনলোড করছে মেঘ। যত দেখছে ততই পাগল হয়ে যাচ্ছে মেয়েটা। মনে হয় পাবনা যেতে বেশি দিন লাগবে না। তারপর মোবাইল দেখে ঘুমানোর চেষ্টা করলো। চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে আসছে একটার পর একটা স্টাইলিশ ছবি। কখন যেন ঘুমিয়ে পড়েছে মেয়েটা। আজ শনিবার, আবিরের অফিসে যাওয়ার দিন। সকাল সকাল উঠে শাওয়ার নিয়ে ফিটফাট হয়ে রেডি হয়ে পড়েছে আবির। 7:30 বাজে মাত্র। নিজের রুম থেকে বের হয়ে করিডোর দিয়ে দ্রুতই হাঁটছে। হঠাৎ মেঘের দরজার সামনে এসে দাঁড়িয়ে দরজায় ডাক দেয়। 2বার ডাকতে ঘুমন্ত মেঘ ঘুমে টলতে টলতে দরজা খুলে সামনে দাঁড়িয়ে আছে আবির ভাই। নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছে না। প্রথমে ভেবেছে এটা স্বপ্ন, তারপর এদিক সেদিক তাকিয়ে বুঝলো এটা বাস্তব। আচমকে এইভাবে আবিরকে দাঁড়ানো দেখে ভ্যাবাচ্যাকা খেলো মেয়েটা। মেঘের চেহারায় নিদ্রিত ভাবটা লিপ্টে আছে এখনো। আবির পূর্ণ দৃষ্টি পরখ করলো অষ্টাদশী রাঙা মুখ বিবর, তারপর চোখ সরিয়ে নিয়ে বলল, 5 মিনিটের মধ্যে খেতে আয়। পুনরায় দ্রুত গতিতে হাঁটা দিল। আবিরের অযাচিত উপস্থিতি নাড়িয়ে দিয়েছে মেঘের মস্তিষ্ক। হঠাৎ মনে পড়ে গেল 5 মিনিটে নিচে যেতে হবে। তৎক্ষণাৎ ছুটল ওয়াশরুম। 5 মিনিটের মধ্যে নিচে উপস্থিত হলো মেঘ। এই সময় মেঘকে খাবার টেবিলে দেখে অবাক হলো সকলে। 2 বছর যাবৎ মেয়েটা সকালে সবার সাথে খায় না, প্রাইভেট থাকলে সবার আগে খায়, না হয় সবাই অফিস বা স্কুলে চলে গেলে তারপর খেয়ে কলেজে যায়। হালিমা খান ছুটে আসলেন মেয়ের দিকে, আয় আয় বস মা, কী খাবি বল। টেবিলের কাছে আসতেই দেখলো একটা চেয়ারই ফাঁকা আছে, সেটা আবার আবির ভাইয়ের বিপরীতে। কিন্তু এখানে বসার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই তার, কারণ আবিরের আশেপাশে থাকলে মেঘ কেমন একটা গড়ে থাকে, মন মস্তিষ্ক সব যেন আবিরের নিয়ন্ত্রণে থাকে। কিন্তু কিছু করার নেই, বাধ্য হয়ে বসতে হলে এ চেয়ারে। আবির মাথা নিচু করে মনোযোগ দিয়ে খাচ্ছে। মেঘ তখন ঘুমে টলতে টলতে আবিরকে দেখছিল রাজপুত্রের মতো, কিন্তু এখন আর সে তাকাতে পারছে না। শীর্ণ বক্ষ দরপড় করছে মেঘের। মনে মনে খুব করে চাচ্ছে একটু তাকিয়ে আবিরকে দেখতে, কিন্তু মনে হচ্ছে কিছু একটা মাথায় চেপে বসে আছে, মুখটাই তুলতে পারছে না। আলী আহমদ খান হঠাৎ বলে উঠলেন, মেঘমা, আজ থেকে তোমার নতুন টিউটর আসবে, সারাদিন তো তুমি বাহিরে থাকবে, তাই তাকে সন্ধ্যার পর আসতে বলেছি। মেঘ চুপচাপ খাবার খাওয়ার চেষ্টা করছেন।
বুকের ভিতর যে ঝড় তুফান চলছে তা যেন কেউ বুঝতে না পারে। আবির সবার আগে খাবার শেষ করে বাসা থেকে বের হয়ে গেলে আবিরের পেছন পেছন আলী আহমেদ খান, মোজাম্মেল খান ও ইকবাল খানও চলে গেলেন। ইকবাল খান আগে অফিসে জানিয়ে দিয়েছে অফিস যেন সাজিয়ে গুছিয়ে রাখে। আবির অফিসের সামনে এসে বাইক পার করে অফিসে ঢুকতে গেলে সিকিউরিটি গার্ড বলে ওঠেন, স্যার আপনার একটু বসতে হবে, বড় স্যাররা না আসলে আপনি ভেতরে যেতে পারবেন না। আবিরের পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে, রাগে কটমট করতে করতে ওয়েটিং রুমে বসে আছে সে। 10 মিনিটের মধ্যে অফিসে ঢুকলেন 3 ভাই। আবির তখনও বসেই আছে। কিছুক্ষণ পর সিকিউরিটি গার্ড এসে ডাকলেন, স্যার আপনাকে ভেতরে যেতে বলেছে। আবির নির্ভীক ভঙ্গিতে হেঁটে ভেতরে চলে গেল। অফিসের ভেতরে ফুল দিয়ে সাজানো। ঢুকতে সবাই হাততালি দিয়ে কনগ্রাচুলেশন জানাচ্ছে আবিরকে। 2-1 ছবি তোলায় ব্যস্ত। বাবা চাচা 3 জন আর আবির মিলে একটা কেকও কাটলো। 3 ভাইয়ের তো আজকে খুশির দিন। বংশের বড় ছেলে তাদের কোম্পানির হাল ধরতে যাচ্ছে। এর থেকে বড় পাওয়ার কি আছে? তানবীরের মতে আবির যদি মুখের উপর বলে দিত আমি ব্যবসা সামলাবো না, তখন তো কিছুই করার ছিল না। আবির যেহেতু মেনে নিয়েছে এতেই হবে। ঘণ্টাখানেক হলো আবির অফিসে এসেছে। এর মধ্যে ছাত্রী ইকবাল খান ভাতিজাকে সব কাজকর্ম বুঝিয়ে দিতে ব্যস্ত। অন্যদিকে আলী আহমেদ খান এবং মোজাম্মেল খান আজ আড্ডায় মগ্ন। তাদের মাথা থেকে সব ছাপ চলে গেছে। 2 ভাই মিলে চা খাচ্ছে, খুনসুটি করছে। এত বছরের ব্যবসায়িক জীবনের অবসানের সময় এসেছে এবার। সারাদিন আবিরের ব্যস্ততায় কাটে। প্রথম দিনের অফিস দায়িত্ব বুঝে নেওয়া বিশাল চাপ। মাঝখানে একবার সময় করে বাবা চাচাদের সাথে তুলা একটা ছবি ফেসবুকে শেয়ারও করেছিল। 6টায় বাসায় ফিরেছে আবির। এসে সোজা রুমে চলে গেছে, শাওয়ার নিয়ে রেস্টে নিচ্ছে। হয়তো ঘুমিয়ে পড়েছিল, দূর স্বপ্নই দেখলো কি না, আচমকা উঠে বসলো বিছানায়। আবিরের চোখে মুখে উদ্বেগ স্পষ্ট। তড়িঘড়ি করে রুম থেকে বের হয়ে নিচে আসলো। পরিস্থিতি স্বাভাবিক। মালিহা খান এবং হালিমা খান কাজে ব্যস্ত। আদিকে নিয়ে পড়াতে বসেছেন। মিমু হয়তো পড়ছে নিজের রুমে। কয়েক মুহূর্ত সোফায় বসে আবার উঠে রান্নাঘরের দিকে গেল। হালিমা খানের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলো, মেঘ কোথায় মামুনি? মেঘের টিউটর এসেছে, পড়ার ঘরে পড়াচ্ছে। ও আচ্ছা, আমায় একটু কপি করে দিতে পারবে? একটু অপেক্ষা করো বাবা, এখনই দিচ্ছি। আবির ছোটবেলা থেকে নিজের মা মালিহা খানকে আম্মু, তানবীরের আম্মুকে মামুনি আর আদির আম্মুকে কাকিয়া ডেকে অভ্যস্ত। এত বছরে তার ডাকে পূর্বের নাই মিষ্টতা মিশে আছে। সোফায় বসে কফি খাচ্ছে আর মোবাইল ঘাঁটাঘাঁটি করছে। 20 মিনিট পর পড়ার রুম থেকে বের হলো একটা ছেলে। বয়স হয়তো 22-23 হবে। 5 ফিট 7-8 হবে লম্বা, চোখে চশমা। হালিমা খানকে বলল, আন্টি আজ আসি, আবার কাল আসবো। হালিমা খানও হাসি মুখে বললেন, আচ্ছা ঠিক আছে। এদিকে আবিরের কোমলতা পাল্টে গেল, চটে গেল ভীষণ। সবেগে ঘুষি বসালো সোফার পাশের দেয়ালে। আবিরের চোখ আগুনের মতো লাল হয়ে গেছে। এক মুহূর্ত বসলে না, সোজা উঠে দপদপ করে সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে চলে গেল। অতিরিক্ত রাগে আবিরের তামাটে চেহারা রক্তবর্ণ ধারণ করেছে। চক্ষু যেগুলো ক্রোধ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। 5-7 মিনিটের মধ্যে ভীষণ তাড়াহুড়োতে তৈরি হয়ে নিচে নামছে আবির। মেঘ পড়ার রুম থেকে বই খাতা নিয়ে রুমের উদ্দেশ্যে রওনা দিল। হঠাৎ সিঁড়ির নিচে সাইড হয়ে দাঁড়িয়ে পড়ে সে। আবির ভাই হুলস্থুল বাঁধিয়ে নামছে। মেঘ এক দৃষ্টিতে তাকিয়েছে। মানসিক টানাপোড়েনে ভুগছে মেয়েটা। আবিরের সামনে বা আশেপাশে কোথাও দাঁড়াতে পারে না মেঘ। আবিরকে দেখলেই যেন খেয়েই হারায় বারবার। হৃদয় কেঁপে ওঠে অষ্টাদশীর। কেমন অস্থির অস্থির লাগে। যেমন মারাত্মক ছাউনি তেমনি মারাত্মক তার চলাফেরা। মনে মনে এসব ভেবেই যেন গোরের রাজ্যে চলে যায় মেঘ। আবির ফাঁস দিয়ে যাওয়াতে আবিরের শরীরে জাজালো গন্ধ, নাকে তীব্র স্প্রের গন্ধ মস্তিষ্ক পর্যন্ত চলে যায়। সহসা গোর কাটে মেঘের। সিঁড়িতে আবির ভাই নেই। কয়েক কদম আবির পৌঁছে গেল মেইন গেটের কাছে। হঠাৎ রান্নাঘর থেকে মালিয়া খান ডাকলেন, এই সময় কোথায় যাচ্ছিস বাবা? পেছন ফিরে তাকায় সেদিকে। আবির চৌকাঠের বাহিরে ফা রাখতে রাখতে ব্যস্ত আর ক্রোধান্বিত কণ্ঠে উত্তর দিল, বাহিরে একটু কাজ আছে, ফিরতে রাত হবে। এক মুহূর্ত দাঁড়ায়নি সে, ক্ষিপ্ত বেগে হেঁটে চলে যায়। মেঘ ঠায় দাঁড়িয়ে আছে সিঁড়ির
নিচে কিছুই যেন ঢুকছে না ছোট্ট মস্তিষ্কে। কয়েক মুহূর্ত পরে মেঘও যথারীতি বই খাতা নিয়ে রুমে চলে যায়। আজ তার অনেক পড়া, আগামীকাল আবির কোচিংয়ে পরীক্ষা, ক্লাস, নতুন টিউশন, সব মিলিয়ে পড়া শিখতে ব্যস্ত হয়ে পড়ে। রাত 9টায় খেতে বসেছে সবাই। খানবাড়ির খাবার টেবিলটা অনেকটাই লম্বা। টেবিলের একপাশে প্রশস্ত বরাবর বসেন আলী আহমদ খান, খানবাড়ির বড় কর্তা। ওনার বিপরীতে কোনো চেয়ার নেই, কারণ ওনার মুখোমুখি বসার যোগ্যতা এই বাড়িতে কারণ নেই। এক পাশে 4টা চেয়ার, ইকবাল খান, আদি, তানবীর ভাইয়া আর আবির ভাইয়া চেয়ার এক পাশে। আবির ভাই না থাকাকালীন ও চেয়ার সরানো হয়নি। অন্য পাশে 3টা চেয়ার, মুজাম্মিল খান, মিম আর মিগের। মেয়ে মানুষ ঘা গেছে বসা পছন্দ করে না, তাই একটা চেয়ার স্টোর রুমে রেখে 3টা চেয়ার দূরে দূরে রেখেছে। যদিও মেহমান আসলে আরও 3-4টা চেয়ার অনায়াসে ফেলা হয় এখানে। এত বছর আবির ভাই না থাকায় মেয়েকে একেবারে কর্নারের চেয়ারটাতে বসেছে। আবির ভাই ফেরার পরও তাকে বাধ্য হয়ে এই চেয়ারটাতেই বসতে হয়। আবির ভাইয়ের মুখোমুখি বসা আর প্রথম বিশ্বযুদ্ধে শহীদ হওয়া দুটোই মেঘের কাছে সমান। রোজ দুবার চোখের সামনে নিজের মস্তিষ্কের রক্তক্ষরণ সহ্য করা, বুকের ভেতর উতাল ফাতাল ঢেউ সামলানো। সেই ধারালো চোখের ছাউনি প্রতিবার যেন ফিসফিস করে কাটে অষ্টাদশীর হৃদয়টা। এদিকে বোকা মেঘ এখনও অনুধাবনই করতে পারছে না আবির ভাই কি তার শুধুমাত্রই কাশ, নাকি সে তার প্রেমেও পড়েছে। আচমকা আলী আহমেদ খানের রাশবাড়ি কণ্ঠে মেঘের গাঢ় চিন্তার ব্যাঘাত ঘটল। আলী আহমেদ খান বললেন, আবির কোথায়? অফিসের কাজ তো সেই সন্ধ্যাবেলায় শেষ, তাহলে এত রাতে কোথায় সে? মালিয়া খান তটস্থ ভঙ্গিতে বললেন, ও তো সন্ধ্যায় এসেছিল, রেস্ট নিয়ে কফি খেয়ে তারপর বের হলো। আলী আহমেদ খান ছেলের নিষেধ করো রাত বিরেতে ঘোরাঘুরি করতে। ইকবাল খান সাবলীক ভঙ্গিতে বলে উঠলেন, বড় ভাইয়া তুমি চিন্তা কর না, ছেলেটা এত বছর পর দেশে ফিরেছে, বন্ধুদের তো একটু সময় দিতে হয়। আলী আহমেদ খান সাফা খাওয়া শেষ করলেন। ওঠার আগ মুহূর্তে মেঘের দিকে তাকিয়ে বললেন, শাহরিয়ার কেমন পড়িয়েছে মা? মেঘ নরম স্বরে বলল, আলহামদুলিল্লাহ, ভালো পড়িয়েছেন। আর কোনো কথা বললেন না। উঠে বেসিন থেকে হাত ধুয়ে নিজের রুমে চলে গেছে। তার কিছু সময় পর বাকি দুই ভাইও যে যার রুমে চলে গেল। খাবার টেবিলে বসে বসে খাচ্ছে খানবাড়ির 3 বাদর। মেঘ বড় বাদর, মিম হলো মেজো বাদর আর আদি হলো সবচেয়ে ছোট বাদর। 3জন রাজ্যের গল্পে মেতেছে। হালিমা খান এসে এক ধমক দিলেন, এই মেঘ, তোর কি এখন বাদরামি করার সময়? 2 দিন পর পরীক্ষা শুরু হয়ে যাবে, পড়াশোনা বাদ দিয়ে আড্ডায় মজা থাকিস সবসময়। মেঘের প্রফুল্ল মুখটা তৎক্ষণাৎ মলিন হয়ে গেল। কোনো রকমে খাবার শেষ করে রুমে চলে গেল, পড়াশোনায় মনোযোগ দিল। আবির কত রাতে ফিরেছে সে হদিশ কেউ রাখেনি। তানবীর ফিরেছে 11টায়। তখনও হালিমা খান অপেক্ষা করেছিলেন। তানবীর মাকে ঘুমিয়ে যেতে বললেন। তারপর হালিমা খান 12টা পর্যন্ত অপেক্ষা করলেন, আবির ফিরেনি, তাই বাধ্য হয়ে ঘুমিয়ে পড়েছেন। আবির ফিরেছে রাত 2টার দিকে। কোনো রকমে ফ্রেশ হয়ে ব্যালকনিতে পাতা চেয়ারে হেলান দিয়ে আকাশের পানে তাকিয়ে আছি। দৃষ্টি নিবেদ্য দূরে ওই ছাদে কিছুক্ষণ পর পর মেঘের ডেকে যায়, আবারও আলোকিত হয়। আবির কি যেন ভেবে খানিকক্ষণ, তারপর গম্ভীর কণ্ঠে নিজেই নিজেকে শুধালো, তুই কি কোনোদিন শুধরাবি না? কেটে গেল আবিরের নির্ঘুম নিদ্রাহীন রাত। সকাল 8টায় খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে মিম, মেঘ, আদি, তানবীর আর কাকামণি ইকবাল খান। বড় দুই ভাই ভোর সকালেই অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। মেঘ মিমের সাথে ফিসফিস করে আড্ডায় ব্যস্ত। তানবীর যেন দেখে না দেখার মতো খাচ্ছে। আগে হলে একটা ধমক দিয়ে বলতো, চুপ থাক, আর যেন কিছুই করলেন না। তাই মেঘ আর মিম আপন মনে গল্প করে করে খাচ্ছে। মেঘের মনোযোগ ভাঙল কারো চেয়ার টানার শব্দে। মেঘ তৎক্ষণাৎ তাকালা। আবিরের নিখাদ দৃষ্টি মেঘের চোখে নিবদ্ধ। মেঘ এক পলক তাকিয়ে চোখ নামিয়ে ফেলল। বুকের ভেতরে দুঃখের মাত্রা বাড়ছে, তার সাথে নিযুক্ত হলো চিন্তার চাপ। মাথা নিচু করে মনে মনে বলল, আবির ভাইয়া সারা রাত ঘুমাননি? ফ্যাকাশে হয়ে আছে মুখটা, কি হয়েছে ওনার? এসব ভেবে মেঘ আঁতকে উঠেছে বারবার। গতকাল সন্ধ্যায় বের হলো চোখ অন্ধকার করে। রাতে কখন ফিরেছেন উনি? কোথায় ছিলেন সারা রাত? এসব চিন্তায় মেঘের উৎফুল্ল মেজাজটা খারাপ হয়ে গেল। মিমের ডাকে স্বাভাবিক হলো মেঘ। মিমের খাওয়া শেষ, উঠে যাচ্ছে। এতক্ষণে তানবীর আর ইকবাল খানও খেয়ে চলে গেছেন। খাবার টেবিলে এখন শুধু আদি, আবির আর মেঘ। মেঘ প্লেটের ভাতগুলো তাড়াতাড়ি শেষ করলো। যেই না উঠতে যাবে, আবির ভাই মেঘের প্লেটে আরও 2 চামচ ভাত দিলেন।
মেঘ ছোট করে চিৎকার দিতে গিয়েও দিল না, চোখ পড়লো আবিরের দিকে। আবিরের তামাটে মুখটা দেখে চোখ নামিয়ে নিল। আবির প্রখর তপ্ত স্বরে বলল, এগুলো শেষ করে তারপর উঠবে। মেঘ কিছু বলতে গিয়েও থেকে থেকে গেল। আবির আবারও বলে উঠল, তোর নামে সারাক্ষণ শুধু অভিযোগ শুনি। খাস না এখন চুপচাপ খা। একটা কথা বলবি তো 1 চামচ ভাত দিব। মেঘ চিবুক গলায় ঠেকালো, অল্প অল্প করে ভাত খাচ্ছে। হঠাৎ আতি উৎফুল্ল মেজাজে বলল, মেঘাপু, আমার খাওয়া শেষ, তুমি লাস্ট। হা হা হা। মেঘের মুখটা আরও ছোট হয়ে গেল। কিছুক্ষণ আগে 3 ভাই বোন মিলে চ্যালেঞ্জ নিয়েছিল, যে আগে খেয়ে ফার্স্ট হবে তাকে একটা কিটক্যাট দেওয়া হবে। মেঘই ফার্স্ট হতো, কিন্তু আচমকা আবির বসাতে মেঘের মনোযোগ নষ্ট হয়ে যায়, খাওয়া বন্ধ হয়ে যায়। তাই মিম ফার্স্ট হয়ে গেছে। আদির আগে খাওয়া শেষ করলে তো অন্তত পক্ষে দ্বিতীয় থাকতো। আবির ভাইয়ের উপর কিছুটা ক্ষিপ্ত হলো মেঘ। সঙ্গে সঙ্গে মনোযোগে বিঘ্ন ঘটলো। মনে মনে বলল, আবির ভাইকে কি জিজ্ঞেস করবো, কি হয়েছে? ততক্ষণে প্লেটের ভাত জোর করে খেয়ে শেষ করেছে। মেঘের জিজ্ঞাসা নেত্র যুগল আবিদের মুখের ফানে। মেঘের হাত ফা কাঁপছে, গলা শুকিয়ে এসছে। কি জিজ্ঞেস করতে চেয়েছিল সব এলোমেলো হয়ে গেছে। আবির ভাইকে দেখলে প্রতিবার যেমন বুকের ভেতর কেউ ডোল বাজিয়ে নৃত্য করে, আজও তার ব্যতিক্রম হলো না। মুখ দিয়ে টু শব্দটা বের করতে পারছে না, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। চোখ নামিয়ে গ্লাস টেনে ডক ডক করে পুরো গ্লাসের পানিটা শেষ করলো। প্রতিবার আবিরের এদিকে কোনো মনোযোগ নেই, সে তার খাওয়াতে মগ্ন। মেঘ বসে থাকতে পারছে না আবির ভাইয়ের সামনে, তাই কোনো রকম কাঁপা কাঁপা পায়ে বেসিনে চলে গেল। আবির চোখ তুলে এক পলক দেখলো প্লেটটা খাওয়া শেষ, তাই আর কথা বাড়ায়নি। হাত ধুয়ে কোনো রকমের রুমের উদ্দেশ্যে ছুটল মেঘ। সিঁড়িতে এমনভাবে ছুটেছে যেন থামলে পায়ে শিশি ধরিয়ে পড়বে নিচে। 9:30 থেকে 40 বাজে আবির বাসা থেকে বের হচ্ছে। আব্বু আর চাচ্চু সেই সকালে অফিসে চলে গেছে, তাই আবির একটু পরে গেলেও সমস্যা নেই। আবিরের কিছু এটা পিছনে মেঘও বের হলো। আজ রবিবার, কোচিং খোলা। মেন গেটের সামনে গিয়ে থমকে দাঁড়ালো মেঘ। আবির ভাই বাইক নিয়ে ঘুরাচ্ছে। মেঘ অপলক দৃষ্টিতে তাকিয়েছে সেদিকে। সেদিন প্রথম এখানে দেখেছিল আবির ভাইকে। সেই থেকে অষ্টাদশীর ছোট্ট পৃথিবীটা এলোমেলো হয়ে গেছে। ধ্যানে জ্ঞানে শুধুই আবির ভাই। অষ্টাদশীর খুব ইচ্ছে হচ্ছিল বাইকে করে কোচিংয়ে যেতে। আজ পর্যন্ত মেঘ বাইকে ওঠেনি। শুধু মেঘ কেন, মেয়ে মাদি কেউই ওঠেনি। মেঘের খুব ইচ্ছে করে খোলা আকাশের নিচে বাইকে ঘুরবে, প্রকৃতির সৌন্দর্য বাতাস উপভোগ করবে। মনে মনে ভাবলো, আবির ভাইকে আমায় নিয়ে যাবেন? হঠাৎ আবিরের কণ্ঠস্বর কানে বাজলো। মেঘ নিজের নামটা আবির ভাইয়ের মুখে শুনে মনের মধ্যে বসন্তের হাওয়া লেগেছে। মনে হচ্ছে তলোয়ার দিয়ে ফালা ফালা হয়ে গেছে হৃদয়টা। মনের মধ্যে হাজারো পাখির কলরব। তারা যেন বলে বেড়াচ্ছে, তোর ক্রাশ তোকে ডাকছে। আবিরের গম্ভীর কণ্ঠ ভেসে আসলো আবারও, ডাকছি তো। মেঘ চুপসে গেল, চোখ নামিয়ে কাফা পায়ে এগিয়ে গেল আবিরের দিকে। মনে মনে ভাবলো, আবির ভাই কি সত্যি আমায় বাইকে করে নিয়ে যাবেন? আবির চোখ মুখে বিরক্তি নিয়ে বলল, তুই চুল খুলে ঘুরিস কেন? মেঘ যেন হাম্মক হয়ে রইল। আবির কণ্ঠে দ্বিগুণ বাড়ি করে বলল, আজকের পর থেকে যেন তোকে বাহিরে কোথাও চুল খোলা না দেখি। যদি আর একদিন তোকে এভাবে দেখি, তাহলে এমন থাপ্পড় দিব তোর গাল থেকে থাপ্পড়ের দাগ 1 মাসেও যাবে না। ছোটবেলার মাইটা আশা করি ভুলিস নেই। এতটুকুন বলে আবির হেলমেট পরে বাইক স্টার্ট দিয়ে চলে গেল। মেঘের মাথায় আকাশ ভেঙে পড়ল। কয়েক মুহূর্ত নিস্তব্ধ হয়ে রইল। মেঘ নিজের প্রতি বিতৃষ্ণার শ্বাস ফেলল। আবির ফিরে আসার পর থেকে মেঘ উত্তেজিত। ক্রাশ খাওয়া প্রেম অনুভূতি সবেতে যেন পানি আরে না বরফ ঢেলে দিয়ে গেল আবির ভাই। যেই মেঘ আবিরের প্রেমে হাবুডুবু খাবে ভাবছিল, তাকে যেন গভীর খাদে চুবিয়ে মারল। মরে গেল ছোটবেলার আবিরের মারের কালো আত্মায়। ছোটবেলায় আবিরই মেরেছিল শুধু তাকে। আজ পর্যন্ত বাবা মা এমনকি তানভীর এত ধমকায় সেও কোনোদিন মেঘের গায়ে হাত তোলেনি। এত বছর পর আবির ভাই ফিরল। আবির ভাইকে দেখে মেঘ পুরনের সব কিছু ভুলে নতুনভাবে আবির ভাইকে নিয়ে ভাবনা শুরু করেছিল সবেমাত্র। সেই ভাবনায় আগুন জ্বালিয়ে চলে গেল বেটায়। আহত চোখে তাকিয়ে রইল কতক্ষণ। আচমকার রক্ত জবার নেয় ঠোঁট দুটো ভেঙে হু হু করে কেঁদে উঠল মেঘ। এই কান্না কতক্ষণ স্থায়ী হলো তা জানা নেই। হঠাৎ বন্যার কলে কিছুটা কেঁপে উঠল মেঘ।
ফোন রিসিভ করতে বন্যা বলল, কিরে কই তুই আসবি না? মেঘ কথা না বলেই কেটে দেয় কল। মেঘের গাল ছুপছুপে ভিজে আছে। তারপর হাতের উল্টো পিঠ দিয়ে চোখ দুটো মুছে গাড়ির দিকে যায়। বেশ কিছুক্ষণ পর কিছুটা স্বাভাবিক হলো। মেঘ মনে মনে ক্ষুব্ধ হলো। গাড়িতে বসে বসে ফুঁসছে রাগে। এসির মধ্যে বসে যেন কপালে ঘাম ঝরছে। মেয়েটার রাগে খুবই উল্টালো। মনে মনে স্থির করলো আর কখনো আবির ভাইকে নিয়ে ভাববে না। আবির ভাই সত্যিই হিটলার। তা না হলে আমার মতো নিষ্পাপ মেয়েটাকে শুধু শুধু মারার চিন্তা করতে পারে। আমি ওনার কোন ফাঁকা দানে মুয়ে দিয়েছি? অভিমানী কণ্ঠে মনে মনে ভাবলো মেঘ। এসব ভাবতে ভাবতে কোচিংয়ে পৌঁছে গেল। ক্লাস শুরু হয়ে গেছে 10 মিনিট আগে। বন্যা জায়গা রেখেছিল তাই বন্যার পাশেই বসলো। একটা ক্লাস শেষ হওয়ার পর আরেকটা ক্লাসে স্যার আসতে আসতে বন্যা মেঘকে ফিসফিস করে বলল, কিরে আসতে এত দেরি হলো কেন? আর তুই না আমাকে তোর ক্রাশ বয় আবির ভাইয়ের ছবি দেখাবি বলছিলি? কই দেখা। মেঘ করুণ দৃষ্টিতে তাকালো বন্যার দিকে। তারপর গম্ভীর কণ্ঠে উত্তর দিল, প্রথমত ওনার জন্য আমার আসতে দেরি হয়েছে, দ্বিতীয়ত ক্রাশ শব্দটা মনের মধ্যে চাপা পড়ে মরে গেছে। শুধু শুধু আমার জীবন থেকে 3টা দিন নষ্ট করলাম। এখন থেকে আমি শুধু পড়াশোনা করব, অন্য কিছু ভাববো না। মেঘের কথাগুলো বন্যা মনোযোগ দিয়ে শুনল। তারপর সশব্দে হেসে উঠল বন্যা। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে বন্যার দিকে। বন্যা আবার আস্তে আস্তে ধীর কণ্ঠে বলল, আমি সেদিনও বলেছিলাম এসব ক্রাশ ট্রাশ কিছু না, পড়াশোনায় মনোযোগ দে। ঠিক হলো তো আমার কথা? এর মধ্যে স্যার ক্লাসে আসছেন। দুজনে ক্লাসে মনোযোগ দিল। মেঘ বাসায় ফিরে চুপচাপ নিজের রুমে চলে গেল। মনটা তার ভীষণ খারাপ। ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে কোনো দিকে না তাকিয়ে নিজের রুমে গিয়ে পড়তে বসেছে। সন্ধ্যার পর টিউটর আসবে, পড়া মুখস্থ করতে হবে। সকালের শাসন ভুলার চেষ্টায় মগ্ন মেয়েটা। প্রতিদিন সন্ধ্যার দিকে নিচে আসে মেঘ। ছোট ভাই বোনের সাথে আড্ডা আর খেলায় মগ্ন হয়। কিন্তু আজ তার ব্যতিক্রম হলো। দুপুরের পর থেকে একবারের জন্য নিচে নামল না মেঘ। মিমা রাধি কয়েকবার ডাকতে গিয়েও ছিল, দরজা লাগিয়ে পড়ছে। মেঘ আসবে না বলেছে। সন্ধ্যার পর পর বাড়িতে ফিরে আবির চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। চোখ পড়ে রান্নাঘরে মা কাকিয়া দের দিকে। কাকিয়াকে ডেকে উৎফুল্ল কণ্ঠে বলল, কাকিয়া চিকেন না পাকোড়া বানাবে প্লিজ? মা কাকিয়া তিনজনেই যেন অবাক চোখে তাকিয়ে আছে আবিরের দিকে। ছেলেটা মুখ ফুটে কিছুই চাই না কখনো। খাওয়া নিয়েও কখনো নাক ছিটকায় না। পছন্দের খাবারের নামও জানে না কেউ। আজ হঠাৎ নিজে থেকে কিছু খেতে চেয়েছে। কাকিয়া হাসি মুখে বলল, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি রেডি করছি। আবির স্বাভাবিকভাবে রুমের দিকে চলে গেল। করিডোরে যাওয়ার পথে কানে আসলো মেঘের পড়ার শব্দ। অনর্গল পড়ছে। মেয়েটার শ্বাসও নিচ্ছে না মনে হচ্ছে। আবিরের ঠোঁট বেঁকিয়ে কিছুটা হাসলো। তারপর সবেগে রুমে চলে গেল। আবির বেশ সময় নিয়ে শাওয়ার নিল, 10 মিনিট রেস্ট নিল। তারপর কালো টি শার্ট আর ট্রাউজার পরে রুম থেকে বের হয়। একটু সামনে আসতে চোখ পড়লো মেঘের রুমের দরজা খোলা। মেঘ নেই। আবির নিজের মতো এসে সোফায় বসলো। বাইকে দেখে মিহিমা রাধি আগেই ছুটে পালালো। না হয় এসেই বলবে পড়াশোনা নাই। আবিরকে মালিহা খান কফি দিলেন। আবির কফি খেতে খেতে তানবীরকে কল দিল, কই তুই? আমি তো পার্টি অফিসে ভাইয়া। কোনো দরকার? কাজ না থাকলে তাড়াতাড়ি বাসায় আয়। তানবীর ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কিছু হয়েছে ভাইয়া? আবির সশব্দে হেসে বলল, দূর কিছু হয়নি, চিকেন পকোড়া বানাচ্ছে কাকিয়া, খেলে তাড়াতাড়ি আয়। তানবীর বলল, আচ্ছা আসছে। কথাগুলো না শুনলেও আবিরের হাসির শব্দ ঠিকই কানে এসেছে। পড়ার রুমের বসা অষ্টাদশীর বুকটার সঙ্গে সঙ্গে কেঁপে উঠল। নিজেই নিজেকে প্রশ্ন করল, আবির ভাইয়া হাসছেন? উনি বাসায় ফিরেছেন? তৎক্ষণাৎ মনে পড়ে গেল সকালের ঘটনা। সাথে সাথে মুখটা কালো করে পড়া রিভিশন দেওয়ায় ব্যস্ত হলো মেঘ। তানবীর ফিরেছে 5-7 মিনিট হবে। ফ্রেশ হয়ে নিচে এসেছে। এতক্ষণে চিকেন পাকোড়া হাজির হলো সামনে। ফ্রিজ থেকে বের করে কিছু রান্না করার সময় সাপেক্ষ ব্যাপার তো তাদেরই জানাই আছে। এজন্য ধৈর্য নিয়েই বসে বসে ফোন ঘাঁটছিল আবির। দুই ভাই আপন মনে গল্প করে পাকোড়া খেতে ব্যস্ত। এদিকে মেঘ অপেক্ষা করছে টিউটরের আসার জন্য। 40 মিনিট লেট, এখনও আসছে না। কি করবে বুঝতে পারছে না। পড়ছে কিছুক্ষণ, হাবিজাবি ভাবছে আবার পড়বে।
তানবীর হঠাৎ ডাকলো, মেঘ এদিকে আয়। মেঘ বাইরের ডাক শুনে কিছুটা কেঁপে উঠল, তারপর পড়ার রুমের দরজাটা দাঁড়ালো। হালকা গোলাপি রঙের জামা পরেছে, মাথায় ওড়না দেওয়া, পেট ফিট সব জায়গায় ওড়না দিয়ে ঢাকা। অনেক স্নিগ্ধ লাগছে মেঘকে। আবির তখনও সশব্দে হাসছে। তানবীর ভাই আর আবির ভাই নিজেদের মধ্যে মশকরায় ব্যস্ত। মেঘ দরজায় দাঁড়িয়ে আবির ভাইয়ের হাসিতে মগ্ন। 3 দিনেও এই মানুষটাকে এতটা প্রফুল্ল দেখিনি সে। বরাবরই যেন গম্ভীর। সেই বাইক কেনার দিন একটু হেসে হেসে কথা বলার চেষ্টা করেছিল, সেই হাসিতে ক্রাশ খেয়েছিল মেঘ। আজকের হাসি ঘায়েল করে দিল মেঘকে। চোখ সরাতে চেয়েও সরাতে পারছে না। আবিরের চোখ পড়ে দূরে দরজায় দাঁড়ানো মেঘের দিকে। কয়েক সেকেন্ড পরে হাসি থামিয়ে চোখ নামিয়ে নিল আবির। তানবীর তৎক্ষণাৎ বলে উঠল, মেঘ পাকোড়া খাবি? আয় খেয়ে যা। মেঘ যেন বড়সড় টাসকি খেলো। ভাইয়া তাকে খাবার খেতে ডাকছে। এতগুলো বছরে এরকম ঘটনা তার সাথে কখনো ঘটেনি। তানবীর আবার ডাকলো, আয় খেয়ে যা, পরে পড়তে বসবি নে। মেঘ দুফা এগুলো কি যেন ভেবে ঠায় দাঁড়িয়ে পড়ল। কিছুটা অভিমানী কণ্ঠ উত্তর দিল, তোমরা খাও, আমি খাবো না। আবারও পড়ার রুমে চলে গেল মেঘ। তানবীর আর আবিরও বেশি কথা বলল না। খাওয়া শেষ করে আবির নিজের রুমে গেল। তানবীর পুনরায় পার্টি অফিসে ছুটল। মিটিং আছে তার। ভাই ডেকেছে বিদায় মিটিং রেখে ছুটে এসেছিল সে। মেঘ টিউটরের জন্য অপেক্ষা করলো আরও 30 মিনিট। পড়তে পড়তে খিদে পেয়েছে তার। মাত্র খাবার হয়েছে, 8টাও বাজেনি। মেঘ খেতে বসেছে, বারবার তাকাচ্ছে দরজার দিকে। টিউটর আসলে পড়তে বসতে হবে। খাওয়া শেষ হলো, কিন্তু টিউটর আসলো না। তাই মেঘ বই খাতা নিয়ে উপরে যাচ্ছে। আর আম্মুকে বলে গেলেও টিউটর আসলে ডেকে দিতে। রাত 9টায় খেতে বসলেন সবাই। তানবীরও মিটিং শেষ করে বাসায় এসেছে। খাবার টেবিলে সবাই থাকলেও মেঘের কোনো হদিশ নেই। তানবীর কাকিয়াকে জিজ্ঞেস করলো, মেঘ খাবে না? কাকিয়া স্বাভাবিকভাবেই উত্তর দিল, ও তো সন্ধ্যাবেলায় খেয়ে উপরে চলে গেছে, বলল খিদে পেয়েছে। তেমন কথা নেই কারো মুখে। আবির কোনো রকমে অল্প খেয়ে রুমে চলে গেল। গত রাতে ঘুমায়নি ছেলেটা। সারাদিনের ক্লান্তিতে ঘুম পাচ্ছে খুব, তাই রুমে গিয়ে শুয়ে পড়েছে। এদিকে মেঘ পড়ছে আর ক্ষণে ক্ষণে ঠোঁট উল্টে কান্না করছে। আবারও নিজেকে সান্ত্বনা দিচ্ছে, যেভাবেই হোক চান্স পেতে হবে। অভিমানী স্বরে বলছে, দূরের ভার্সিটি হলে ভালোই হবে। এই বাড়ি থেকে চলে যাব অনেক দূরে। ভাইয়া আবির ভাই আমায় পাবেই না, বকবে কিভাবে আর মারবে কিভাবে? তৎক্ষণাৎ মায়ের কথা ভেঙে কান্না করে দেয়। মাকে ছাড়া থাকবে কিভাবে সে? মানুষের মন কখনো ক্লান্ত হয় না। এই স্লোগান দিতে দিতে নিজেকে শক্ত করলো মেঘ। আজকে সে ফজরের আজানের সময় উঠেছে। রাতে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিল। দিন যত যাচ্ছে পরীক্ষা তত কাছে আসছে। যেভাবেই হোক চান্স পেতে হবে। প্রথম টার্গেট মেডিকেল, দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এজন্য সবই পড়তে হচ্ছে তাকে। নামাজ পড়তে বসেছে মেঘ। 7টা থেকে 7টা 30 পর্যন্ত পড়াশোনা করেছে। সকালে খালি পেটে বেশিক্ষণ থাকা কষ্টকর, তাছাড়া পড়াশোনা করলে আরও বেশি ক্ষুধা পায়। গতকাল সন্ধ্যায় খেয়েছিল, সারা রাত কিছু খায়নি। খিদে চুচু করছে পেটে। উঠে দৌড়ে নিচে গেল মেঘ। মেঘে দৌড়ে দেখে ভয় পেয়ে গেলেন হালিমা খান। উনিও রান্নাঘর থেকে ছুটলেন। হালিমা খান চিন্তিত স্বরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোর? এভাবে ছুটছিস কেন? মেঘ জবাব দিল, আমার খুব ক্ষুধা পাইছে আম্মু, তাড়াতাড়ি খেতে দাও। হালিমা খান আবারও জিজ্ঞেস করলেন, তুই কখন উঠেছিস? মেঘের শান্ত জবাব, ফজরের সময় উঠেছি, তারপর পড়াশোনা করেছি। তাড়াতাড়ি খেতে দাও আমায়। হালিমা খান যেন খুশিতে গদগদ হয়ে গেলেন। ওনার মেয়ে পড়াশোনায় মনোযোগ দিচ্ছেন, সাথে খাওয়া দাওয়াতে। এ তো প্রতিটা মায়েরই প্রধান স্বপ্ন। উনি ছুটে গেলেন রান্নাঘরে। মেয়ের পছন্দের সব খাবার হাজির করলেন মেয়ের সামনে। মেঘ ক্ষুধার তাড়নায় ঝটপট খাবার শেষ করে নিজের রুমে চলে গেল। আজকে তার কোচিং প্রাইভেট কিছুই নেই। সন্ধ্যায় শুধু শাহরিয়ার ভাইয়া পড়াতে আসবেন। সারাদিনের একটা রুটিন করে নিল মেঘ। টার্গেট সেট করে পড়াশোনা করলেই পড়াশোনা তাড়াতাড়ি এগোয়। এদিকে 8টার পর বাড়ির সবাই খেতে বসেছে। আবির একেবারে রেডি হয়ে নেমেছে। চেয়ার টেনে বসতে বসতে নজর পড়ে সামনের চেয়ারটা ফাঁকা। নিষ্পলক তাকিয়ে থাকি। কয়েক সেকেন্ড স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করে। ইকবাল খান জিজ্ঞেস করলেন, মেঘ কোথায়? উঠেনি এখনো? হালিমা খান প্রফুল্ল মেজাজে উত্তর দিলেন, ও নাকি সেই ভোরবেলা উঠেছে। পড়তে পড়তে ক্ষুধা লাগছিল, তাই কিছুক্ষণ আগেই খেয়ে গেল। আলী আহমেদ খান শীতল কণ্ঠে প্রশ্ন করলেন,
শাহরিয়ার কি গতকাল এসেছিল? হালিমা খান পুনরায় উত্তর দিলেন, গতকাল আসেনি ভাইজান। মেঘ অনেকক্ষণ অপেক্ষা করেছে। আলী আহমেদ খান স্বাভাবিক কণ্ঠেই বললেন, হয়তো কোনো সমস্যা, আজ আসবে নিশ্চয়ই। কেউ আর কোনো কথা বলল না, চুপচাপ খাওয়াতে ব্যস্ত সকলে। কিছুক্ষণ পর খাওয়া শেষ হয়ে উঠে চলে গেলেন বাড়ির বড় কর্তারা। বসে আছে 4 ভাই বোন। মিম আর আদি খুনসুটি করে খাওয়াতে ব্যস্ত। তানবীর হঠাৎ আবিরের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তোমার কি কিছু হয়েছে? আবির নড়ে বসলো, মুখ গোমড়া করে উত্তর দিল, কিছু হয়নি। তানবীর আর কথা বাড়ায়নি, চুপচাপ নিজের খাওয়া শেষ করলো। নিজের খাবার শেষ করে ফ্রেশ হয়ে আবিরও অফিসের জন্য বেরিয়ে পড়েছে। বাকিরাও নিজেদের কাজে ব্যস্ত হলো। সারাদিনের ব্যস্ততা শেষে সকলেই বাড়ি ফিরল না কেবল আবির। আগামী মাস থেকে আবিরের নতুন কোম্পানি শুরু হবে, সেই কাজে ব্যস্ত সে। সারাদিন বাবার কোম্পানির কাজ সামলে সন্ধ্যার পর প্রায়ই দেখতে হয় নিজের অফিসের কাজকর্ম। সাথে তার আরও 2জন বন্ধু আছে, একজন রাকিব আর একজন রাসেল। আবিরের পরেই তাদের পোস্ট। আবিরের অবর্তমানে তারাই সামলাবে কোম্পানি। কয়েক বছর আগে থেকে আবিরের সাথে প্ল্যান করে রেখেছিল, এটারই পূর্ণতা পেতে চলেছে। এদিকে গতকালের ন্যায় আজও পড়ার রুমে অপেক্ষা করছে মেঘ, কিন্তু শাহরিয়ার ভাইয়ার আসার কোনো খবর নেই। এই পৃথিবীতে কারো জন্য অপেক্ষা করার মতো কষ্ট আর কিছুতে নেই। অধৈর্য হয়ে রাগে ফুঁসতে মেঘ বড় আব্বুর সামনে গিয়ে দাঁড়ালো। আলী আহমেদ খান সোফায় বসে কফি খেতে টিভি দেখছিলেন। মেঘ জিজ্ঞাসা চোখে তাকালো বড় আব্বুর দিকে, তারপর আস্তে করে বলল, ভাইয়া কি পড়াতে আসবেন না? আলী আহমেদ খানের মনোযোগ সরল টিভির দিক থেকে। এক পলক তাকালো মেঘের দিকে, তারপর পকেট থেকে ফোন বের করে ডায়াল করলেন শাহরিয়ারের নাম্বারে। প্রথমবার রিসিভ হলো না, দ্বিতীয়বার রিসিভ হলো। আলী আহমেদ খান জিজ্ঞেস করলেন, তুমি আসছো না কেন, পড়াবে না? শাহরিয়ার শীতল কণ্ঠে উত্তর দিল, আঙ্কেল আমার জন্য বাসাটা দূরে হয়ে যায়, সময় মেনটেন করাও একটু সমস্যা, তাই আমি আর আসতে পারবো না, সরি। আলী আহমেদ খানের জবাব, তাহলে তুমি এই কথাটা প্রথম দিনেই জানাতে পারতে। শাহরিয়ার গম্ভীর কণ্ঠে উত্তর দিল, একটু অসুস্থ ছিলাম আঙ্কেল, হাসপাতাল থেকে আজই ফিরেছি, আপনাকে সময় করে ফোন দিতাম আমি। আলী আহমেদ খান উদ্বেগ কণ্ঠে শুধালো, কি হয়েছে তোমার? শাহরিয়ার ঠান্ডা কণ্ঠে বলল, তেমন কিছু না, হালকা ব্যথা পেয়েছি, দোয়া করবেন আঙ্কেল, আল্লাহ হাফেজ। আলী আহমেদ খান বললেন, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ। আলী আহমেদ খান মেঘকে জানালেন। মেঘ কী বলবে বুঝে উঠতে পারল না, ঠায় দাঁড়িয়ে রইল সোফার পাশে। তখনই সিঁড়ি দিয়ে নামছিল তানবীর। মেঘের কাছে দাঁড়িয়ে প্রশ্ন করল, এখানে দাঁড়িয়ে আছিস কেন? মেঘ মাথা নিচু করে পাতলা অদর নেড়ে ছেড়ে বলল, শাহরিয়ার ভাইয়া পড়াবেন না আর আমায়। তানবীর কপাল গুটিয়ে বলল, তাতে মন খারাপ করার কি আছে? মানুষের সমস্যা থাকতেই পারে। মেঘ চোখ তুলে তাকালো ভাইয়ের পানে। তানবীর বড় আব্বুর দিকে তাকিয়ে পুনরায় বলল, আমার একজন পরিচিত আপু আছে, উনি খুব ভালো পড়ান শুনেছি, আপনি অনুমতি দিলে আমি কি কথা বলে দেখব? আলী আহমদ খান তানবীরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। হয়তো মনে মনে ভাবলেন, যেই ছেলে জীবনে পড়াশোনাই করে না, সেই ছেলে আবার বোনের জন্য টিউটর খুঁজছে। মুখ ফুটে বললেন, দেখো, তোমার মতো গর্দভ হয় না যেন। তানবীর হাসি মুখে বলল, এবার 2-1 দিন পড়ার পর মেঘের যদি মনে হয় পড়বে, তাহলেই ফিক্সড করব। আলী আহমদ খান এবার যেন স্বস্তি পেলেন, সহজভাবেই বললেন, ঠিক আছে, কালকেই আসতে বলো তাহলে। তানবীর আর কথা না বাড়িয়ে চুপচাপ বাসা থেকে বের হয়ে গেল। মেঘও নিজের মতো বই খাতা নিয়ে রুমে চলে গেল। আজ মঙ্গলবার। মেঘ রেডি হয়ে একেবারে নিচে নামলো। ক্লাসের টাইম 30 মিনিটে দিয়েছে, তাই তাড়াতাড়ি যেতে হবে। খাবার টেবিলে বসে তাড়াহুড়োয় খাবার খাচ্ছে মেঘ। সামনের চেয়ার ফাঁকা, এতেই যেন মেঘের স্বস্তি কাজ করছে। রবিবারের ধমক খাওয়ার পর থেকে মেঘ ইচ্ছে করেই আবিরের থেকে দূরে থাকতে চাইছে। এদিকে আবির 8টার দিকে না খেয়ে অফিসে চলে গেছে। নিজের অফিসে কাজ শেষ করে তারপর বাবার অফিসে যাবে। মেঘও খাওয়া শেষ করে কোচিংয়ের উদ্দেশ্যে রওনা দিল।
দুইটাই মেঘ কোচিং থেকে এসে ফ্রেশ হয়ে খেতে বসেছে। 2 লোকমা মুখে তুলতেই কারো পায়ের শব্দ। ফিরে তাকায় মেঘ। আবির খাবারের টেবিলের দিকে আসছে। অমনি মেঘের গলায় খাবার আটকাও গেছে। খাবার গিলতে পারছে না মেয়েটা। কোনো রকমে পানি দিয়ে খাবারটা গিলল। এদিকে আবির বেসিন থেকে হাত ধুয়ে এসে মামনিকে খাবার দিতে বলল। বসলো মেঘের বিপরীতে রাখা চেয়ারটাতে। মেঘের চিবুক নামলো গলায়। দৃষ্টি তার প্লেটের দিকে। মনে মনে আল্লাহ আল্লাহ করছে মেয়েটা। হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যাচ্ছে। 2 দিন ফালিয়ে থেকেও লাভ হলো না। বারবার কানে বাজছে রবিবারের সেই কথাটা। এমন থাপ্পড় দিব যার দাগ 1 মাসেও যাবে না। কে চায় স্বেচ্ছায় এই মায়ের খেতে? কোনো রকমে খেয়ে সরে পড়লেই বাসে সে। খাবার গতি বাড়ালো। নাকে মুখে খাচ্ছে মেঘ। আবির ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো মেঘের দিকে। কপাল কুচকে গম্ভীর গলায় বলল, কি হয়েছে তোর? মেঘের নিঃশ্বাস আটকে আছে। গলা শুকিয়ে কাট। সারা শরীরে কম্পনের মাত্রা তীব্র হলো। কথা বের হচ্ছে না মুখ দিয়ে। কিন্তু আজ তাকে বলতে হবে। হিটলারের মুখোমুখি হতে হবে তাকে। নিজেকে নিজে সাহস দিল। মেঘের সরল স্বীকারোক্তি, কিছু হয়নি আমার। আবির কিছু বলতে গিয়েও গিলে ফেললো কথাটা। এর মধ্যে হালিমা খান আবিরের খাবার নিয়ে এসেছেন। আবির খাওয়ায় মনোযোগ দিল। হালিমা খান আবিরকে উদ্দেশ্য করে বললেন, সকালে কিছু খেয়েছিলে বাবা? আবির গুরুবার কণ্ঠে উত্তর দিল, খাইনি। হালিমা খান কিছুটা চিন্তিত কণ্ঠে বললেন, সকালে খেয়ে গেলেই পারতিস, একটু দেরি হলে না হয় হতো। আবির কোনো উত্তর দিল না। মেঘ মনে মনে ভাবছে, আমায় যে লোক হুমকি দেয় ঠিক মতো খেতে হবে, সে নিজে যখন না খেয়ে থাকে তখন তাকে কেন কেউ ধমক দেয় না? সব দোষ এই মেঘের। থাকবই না এই বাড়িতে। উঠতে চাইল টেবিল থেকে। তৎক্ষণাৎ চোখ পড়ে আবির ভাইয়ের দিকে। আবির মাথা নিচু করে খাচ্ছে। এখন উঠতে গেলে নিশ্চয় ধমক দিয়ে আবার বসাবেন। কে জানে আবার থাপ্পড়ই মারেন কিনা। এসব ভেবে মেঘ আবার বসে দ্রুত গতিতে খাওয়া শুরু করে। আবির রাগে এক প্রকার চিৎকার দিয়ে উঠল, একটা থাপ্পড় দিব তোকে, এভাবে খাচ্ছিস কেন? মেঘ সহসা থমকে গেল। ধমক খেয়ে চোখ টলমল করছে তার। মুখের ভাতগুলো কোনো রকমে গিলল। মনে মনে ভাবলো, আমাকে থাপ্পড় দেওয়ার এত ইচ্ছে আপনার? আবিরের থাপ্পড়ের ভয়ে 2 দিন যাবৎ খাবার টেবিলে সবার সাথে খায় না মেয়েটা। কে জানতো এই দুপুরবেলা আবির ভাই অফিস থেকে বাসায় চলে আসবেন? জানলো হয়তো আগে খেয়ে নিত, না হয় আবির ভাই খাওয়ার পর খেতে আসতো। কেন এই মানুষটা তার সামনে আসে? কেনই বা এত রাগ দেখায় ভেবে পায় না মেঘ। হঠাৎ মনে পড়ে যায় ঘুম থেকে উঠে বলা স্লোগানটা। মেঘ মনে মনে বিড়বিড় করলো, আমার মন একমাত্র আমার নিয়ন্ত্রণে চলবে। মেঘ ভয় পাবে না আবিরকে। তারপর স্বাভাবিকভাবে প্লেটের ভাতগুলো শেষ করে হাত ধুয়ে সিঁড়ি দিয়ে যেতে নেয়। সোফার কাছে পর্যন্ত যেতেই মিম আর আদি দৌড়ে এসে ঝাপটে ধরে মেঘকে। আকস্মিক ঘটনায় কিছুটা ঘাবড়ে গেল মেঘ। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, কি হয়েছে তোদের? মিম ফিসফিস করে মেঘকে বলল, আপু প্লিজ আবির ভাইয়াকে বলো না আমাদের নিয়ে বাইকে ঘুরতে। কখনো বাইকে উঠিনি, প্লিজ বলবা। মেঘ কোনো কিছু না ভেবেই বলল, আমি বলতে পারবো না। আদি বলে উঠল, প্লিজ 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 আপু, আমরা বলার সাহস পাচ্ছি না, প্লিজ তুমি একটু বলো না। মেঘ আবারও গম্ভীর কণ্ঠে জবাব দিল, আমি পারবো না বলতে। তোদের ঘুরতে ইচ্ছে করে তোরা বল। মেঘ মনে মনে ভাবছে, তোরাই সুখে আছিস, আমাকে তো উঠতে বসতে থাপ্পড় মারার হুমকি দিচ্ছে। আমি এবার এটা বলি নিশ্চিত, এখনই খাবো থাপ্পড়টা। আবিরের খাওয়া শেষ। এদিকে আসতে দেখে মেঘ তাড়াতাড়ি রুমে চলে যেতে চাচ্ছে, কিন্তু আদি আর মিম আরও করুণ সুরে বলছে, প্লিজ আপু তুমি বলো না। এবার মেঘ রেগে কটমট করে বলে, আমি বললাম তো পারবো না। মিম আর আদি এবার চুপসে গেল। মেঘ আর এক মুহূর্ত দাঁড়ালো না, সিঁড়ি দিয়ে উঠায় ব্যস্ত। আবির বিষয়টা লক্ষ্য করেছে। আবির আদিকে জিজ্ঞেস করে, কাকে কি বলতে বলছিস ওকে? মিম শ্বাস টেনে সাহস নিয়ে বলল, ভাইয়া আমাদের আপনার ভাইকে নিয়ে ঘুরাবেন প্লিজ। মেঘ শ্রেণীতে উঠতে উঠতে ফিসফিস করে বলছে, হিটলার নেবে ভাইকে তোদের? সে ঘুরে বালি। আবির কণ্ঠ 3 গুণ ভারী করে উত্তর দিল, আমার বাইকে কাউকে উঠাবো না। কিছুদিন পর তানবীরকে বাইক কিনে দিব, তখন ও তোদের নিয়ে ঘুরবে। আদি আচমকাই প্রশ্ন করে বসলো, তুমি তানবীর ভাইয়াকে নিয়ে ঘুরো না? আবির এবার স্বাভাবিক কণ্ঠে বলল, এখনও তানবীর আমার বাইকে উঠেনি, তবে ভবিষ্যতে উঠতে পারে। ওর সাথে তোদের কি সম্পর্ক? মিমার আদি বোবা হয়ে রইল। মেঘের
কথা বলে যাওয়াতেই নিজেকে নিয়ে গর্ব করতে করতে রুমের দিকে যাচ্ছে আর ভাবছি দুই ভাইয়ের গলায় গলায় সম্পর্ক, অথচ বাইকে ওঠার পারমিশন দেয়নি। ছি! সহসা অভিব্যক্তি পাল্টানো মুখের ভিড় করে বলল, হিটলারের থেকে ভালো আর কি আশা করা যায়। রুমে গিয়ে সোজা শুয়ে পড়ল। তৎক্ষণাৎ ফোনটা হাতে নিল। এই 2-3 দিনে একবারের জন্য ফেসবুকে ঢুকিনি সে। মন খারাপ কাটাতেই ঢুকলো ফেসবুকে। কিছুক্ষণ ঘোরাঘুরির পর একটা পোস্ট সামনে এসছে। একদিন আগে আবির ফেসবুকে একটা অসম্ভব সুন্দর ছবি আপলোড দিয়েছে, সাথে ছোট করে ক্যাপশন লিখেছেন, শূন্যতা আমায় ঘিরে আছে আর আমি ঘিরে আছি মোহে। মেঘ ছবিটা দেখে যতটা খুশি হলো তার থেকে বেশি চিন্তিত হলো ক্যাপশনে কি বুঝিয়েছেন তা ভাবতে। সে ক্যাপশন বোঝার চেষ্টায় মগ্ন হলো, মনে মনে আওড়ালো, উনি কি তাহলে সত্যিই কারোর সাথে রিলেশনে আছেন? তৎক্ষণাৎ মনের ভেতর থেকে জবাব এলো, উনি প্রেম করলে তোর কি? তোরে যে উঠতে বসতে থাপ্পড় দেওয়ার ভয় দেখায়, তোর লজ্জা করে না এই হিটলারকে নিয়ে ভাবতে? সঙ্গে সঙ্গে ডাটা অফ করে ফোন রেখে দিল মেঘ। সত্যিই তো, সে তো আবির ভাইয়ের উপর রেগে আছে, তাহলে আবার আবির ভাইকে নিয়ে ভাবছে কেন? এদিকে আবির রুমে এসে 5-10 মিনিট রেস্টে নিয়ে নিজের ল্যাপটপে আর কিছু কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়ছে। সন্ধ্যায় মেঘের নতুন টিউটর এসেছে। বয়স এত বেশি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে পড়াশোনা করছে, এবার 3য় বর্ষে আছেন। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী, গোলগাল চেহারা, বোরকা পরে হিজাব পরে এসেছেন। গুছিয়ে কথা বলেন, সুন্দর করে বুঝিয়ে পড়িয়েছেন মেঘকে। মেঘ যেন পড়ার থেকেও বেশি মুগ্ধ হয়েছে ওনার কথা বলার স্টাইলে। ওনার নাম জান্নাত। মেঘের ওনাকে এতই ভালো লেগেছে যে 2 দিন পড়া পর্যন্ত অপেক্ষা করতে পারলো না। জান্নাত আপু চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে গেল বড় আব্বুর কাছে, জানালো ওনার কাছেই পড়বে সে। আলী আহমেদ খান যেন কিছুটা চিন্তিত নিশ্চিত হলেন। তারপরও মেঘকে বললেন, কখনো যদি মনে হয় তোমার পড়ার ঘাটতি হচ্ছে তাহলে আমি নতুন টিউটর আনবো, তুমি চিন্তা করো না মা, পড়াশোনায় মনোযোগ দাও। মেঘ ঠিক আছে বলে নিজের রুমে চলে গেল। রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করলো, কিন্তু আবির নেই। ইদানিং আবির অফিস শেষ করে নিজের নতুন অফিসে চলে যায়। ওখানে সব গুছানো প্ল্যানিং করে, এসব নিয়ে ব্যস্ত থাকে। রাত 11টায় আগে ফিরেই না। কেউ অপেক্ষাও করে না তার জন্য, কারণ আবিরের কড়া নির্দেশ, আমার জন্য কেউ অপেক্ষা করলে আমি আর ফিরবই না। সেই থেকে মা আর মামনি নিজেদের সময় মতো শুয়ে পড়ে। আবির 11টার পরে এসে ফ্রেশ হয়ে নিজের মতো খায়। কেটে গেল আরও 2 দিন, দেখা হলো না মেঘ আর আবিরের। সকালে আবির খেতে আসলো, মেঘ আগেই খেয়ে পালায়। সে আবির ভাইয়ের মুখোমুখি হতে চায় না। মেঘ ছোটবেলা থেকেই খুব আবেগী আর জেদি। অল্পতে কান্না করা তার স্বভাব, আর কোনো বিষয়ে জেদ করলে তা সহজে কাটে না। যেমন সামান্য থাপ্পড়ের জন্য আবির ভাইয়ের সাথে 9 বছরের উপরে কথা বলেনি একটিবার। আবির দেশে আসাতে মনে অন্যরকম অনুভূতি জন্মানো শুরু করেছিল সবেমাত্র, কিন্তু আবির ভাইয়ের হুমকিতে অনুভূতিগুলো চাপা পড়ে যাচ্ছে। মেঘ নিজেই যেন অনুভূতিগুলোকে মাটি চাপা দিতে ব্যস্ত। কথায় আছে, চোখের আড়াল হয়ে গেলে মনের আড়াল হতে বেশি সময় লাগে না। এজন্য মেঘ সর্বোচ্চ চেষ্টা করছে যেন আবির ভাইয়ের সামনে সে না পড়ে। সবাই টেবিলে বসার আগে সে খেয়ে নিজের রুমে চলে যায়। আবির ভাই অফিসে গেলে সে কোচিংয়ের জন্য বের হয়। দুপুরে আবির থাকে না বলে একটু রিল্যাক্সে খেতে পারে। রাতে জান্নাত আপু পড়িয়ে যায় 7:30 নাগাদ, তখনই খেয়ে রুমে চলে যায়। তখন তো আবির ভাই ফিরেই না। দেখা হবে কীভাবে? সেই রবিবার থেকে মেঘ ফালিয়ে বেড়াচ্ছে। আজ বৃহস্পতিবার রাত। মেঘ নিজের পড়া শেষ করে শুয়ে মোবাইলটা হাতে নিয়েছে। আবিরের কথা খুব মনে হচ্ছে তার, তাই আবিরের আইডিতে ঢুকলো, কিন্তু কোনো আপডেট নেই। মনের ভেতরটা কেমন জানি মুচড় দিল মেঘের। মঙ্গলবার দুপুরে খেতে বসেছিল একসাথে, তারপর আর দেখেইনি সে। মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইকে দেখার, মনকে কোনোভাবেই শান্ত করতে পারছে না। মনের জোরগুলো নিস্তেজ হয়ে পড়েছে। অনেকক্ষণ মনকে বুঝিয়ে ব্যর্থ হলো, তাই রুম থেকে বের হয়ে গুটি গুটি পায়ে এগিয়েছে আবির ভাইয়ের রুমের দিকে। রাত তখন 11টার উপরে। ড্রয়িং রুমে একটা হালকা আলোর বাল্ব জ্বলছে, পুরো বাড়ি অন্ধকার। মেঘ আবিরের রুমের সামনে দাঁড়ালো, দরজা চাপানো। আস্তে করে ধাক্কা দিল মেঘ। চেক করতে চাইলো খোলা কি বন্ধ। মেঘের হালকা ধাক্কাতেই খুলে গেল দরজা। কিছুটা ঘাবড়ে গেল মেঘ। যদি আবির ভাই রুমে থাকেন তাহলে আজ থাপ্পড় নিশ্চিত। তাই দুগালা হাত দিয়ে আস্তে করে উঁকি দিল রুমে। রুমের বারান্দায় বাল্ব জ্বলছে।
সেটার আলোয় রুমে আসছে, মোটামুটি আলোকিত হয়ে আছে রুমটা। আবির কোথাও নেই, বিছানাটা টান টান করে ফাতানো, টেবিলে বই খাতা কাগজপত্র এলোমেলো, সাথে একটা ল্যাপটপে আলো জ্বলছে, চেয়ারের উপর 2-3টা কাপড় এলোমেলো পড়ে আছে। ছেলেদের রুম সচরাচর যেমন হয়। মেঘ মনে মনে ভাবছে আবির ভাই কি এখনো বাসায় ফিরেনি। নিজের রুমের দিকে ফিরে এক কদম এগুতে কানে ভেসে আসে গানের সুর। দাঁড়িয়ে পড়লো মেঘ, মনে মনে ভাবছে গান কে গাইছে, আবির ভাই নয়তো। আবারও ঘুরে গুটি গুটি পায়ে এগিয়ে গেল সিঁড়ির কাছে। মেঘ এই জীবনে কোনো দিন সন্ধ্যার পর ছাদে যায়নি, সবাই গেলেও যায় না, ওর ভয় লাগে সন্ধ্যাবেলা নাকি ছাদে তানারা ঘুরে বেড়ায়। সারা রাত ছাদেই থাকে, এ বয়ে ছাদে পা বাড়ায়নি সেদিকে। সিঁড়ির কাছে এসে থমকে গেল মেঘ। এই গান কি তানারা গাইতেছেন আমাকে আকৃষ্ট করে নেওয়ার জন্য? যাবে কি যাবে না এটাই ভাবছে মেঘ। বুকের সাহস নিয়ে দুকদম এগিয়েছেন। একটু উকি দিয়ে দেখলো ছাদের দিকে, ছাদের গেট খোলা। এটা দেখে মনে সাহস পেল মেয়েটা। তানারা গান গাইলে গেট খোলার কী দরকার? তারপর আল্লাহ আল্লাহ করে এগোচ্ছে মেঘ। গেটের কাছে এসে বুকে হাত রেখে উকি দিল ছাদের দিকে। ছাদের এক কর্নারে নজর পড়ল সিঙ্গেল সোফার উপর হেলান দিয়ে বসে আছে একজন। ছাদের উপর থেকে মেঘ সরে যেতে স্পষ্ট বোঝা গেল এটা আবির ভাই। মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। এত রাতে আবির ভাই ছাদে কী করেন? কৌতূহল হলো মেঘের। আগে কি গান গেয়েছেন তা মেঘ বুঝতে পারেনি, নিচ থেকে শুধু সুরটাই শুনেছেন। এখন আবির ভাই নীরব। কয়েক মুহূর্ত পর আবির আবার শুরু করলো। ছোট্ট বুকে মেঘ জমিয়ে কেন্দ্রে কাঁদিস পাখি, পাখি তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা নামায় রাখি। ছোট্ট তোরই ওমের ডানায় নাক গসতে দিবি কি? বুকের ভেতর গুলগুলিতে একলা পাখি হবি তুই, বুকের ভেতর গুলগুলিতে একলা পাখি হবি। মেঘ উদ্বিগ্ন নয়নে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। ছেলেদের গান শিখতে হয় না, তারা খালি গলাতে গান গাইলেও যেন অসম্ভব সুন্দর লাগে। মেঘ মুগ্ধ হয়ে আবিরের গান শুনছে। আবির ভাই একই রিলিক্স বারবার গাওয়াতে গানে মনোযোগ দিল মেঘ। নিজেকে নিজে প্রশ্ন করলো মেঘ, এই গান কাকে উদ্দেশ্য করে গাইছেন উনি? আমাকে নিয়ে নয় তো? এটুকু বলতেই মুখে ফাঁসি ফুটে উঠল মেঘের। তৎক্ষণাৎ মনে হলো উনি আমাকে নিয়ে কেন গান গাইবেন? আমি কে? তানভীর ভাই তো সেদিন বলল আবির ভাইয়ের জীবনে কেউ আছে, তাহলে কি তার কথা ভেবেই গাইতেছেন? সঙ্গে সঙ্গে হাসি গায়েব হয়ে গেল। নিস্তব্ধ আখিতে তাকিয়ে আছে সে। বুকের বাঁ পাশে হালকা ব্যথা অনুভব হলো। ওনার মনে সত্যি অনেক দুঃখ। না হয় এমন গান কেউ গায়? এর মধ্যে আবির ভাইয়ের গান থেমে গেল। কিছুক্ষণ নীরব থেকে পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে ধরল, আগুন দিয়ে জ্বালালো সেই সিগারেট। এদিকে মেঘের মাথায় আকাশ ভেঙে পড়েছে। নিজের চোখে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আবির ভাই সিগারেট খান। দাঁড়িয়ে থাকার শক্তিটুকু পাচ্ছে না মেয়েটা। আচমকা দরজার ওখানেই বসে পড়েছে সে। মেঘের যাতে শত্রু হলো সিগারেট, সেখানে সিগারেটের গন্ধ মেঘ সহ্য করতে পারে না। সিগারেটের গন্ধে তার শ্বাসকষ্ট হয়ে যায়। সেখানে আবির সিগারেট খাচ্ছে, এটা যেন মেঘ মানতেই পারছে না। উচ্চধ্যায় উল্টে নীরবে চোখের জল ফেলছে। যাকে সে মিস করছিল, তখন তাকে দেখার জন্য উদ্বেগ ছিল। তাকে খুঁজে এসে এরকম একটা দৃশ্য দেখবে তা সে কল্পনাও করেনি। অষ্টাদশীর মনটা নির্মমভাবে হত্যা করেছে আবির। আবির ভাই অষ্টাদশীর মনে বসন্তের ফুলের মতো আর ফুটবে না। আবিরের প্রতি খুব রাগ হলো মেঘের। রাগের সাথে কান্নার মাত্রাও বাড়তে লাগলো। ছাদের দরজার পাশেই বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেঘ। নিজেকে সান্ত্বনা দেওয়ার কোনো বাসা খুঁজে পাচ্ছে না সে। আচমকা আবির মেঘের সামনে হাজির হলো। সে তখনও কান্নায় ব্যস্ত। আবির গম্ভীর চলবে তো। ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।